আসসালামু আলাইকুম সবাইকে। আমি এমডি নাদিরুজ্জামান নায়েফ, নটরডেম কলেজ এইচএসসি 22 ব্যাচ। আমি গ্রুপ 13 রোল 48। সো আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 4 ওয়ার্ক পাওয়ার এনার্জি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এটা এটার প্রথম টপিক ওয়ার্ক মানে কাজ। এই কাজের বেসিক নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি। তো চলো শুরু করা যাক। তো ওয়ার্ককে আমরা বাংলায় কি বলি? কাজ, না? তো কাজ বলতে আসলে আমরা কি বুঝি? আমরা কিন্তু কাজ শব্দটা দৈনন্দিন জীবনে মানে আমরা প্রতিদিনই কোনো না কোনোভাবে কাজ শব্দটা ব্যবহার করতেছি। আমরা কখনো বলতেছি আমি আজকে অনেক কাজ করছি, বা করিই নেই কোনো কাজ, তাও বলতেছি তুমি কাজ করতেছো না কেন? কিন্তু আসলে আমরা এই যে কাজ ওয়ার্ডটা প্রতিদিন ব্যবহার করতেছি, ফিজিক্স কিন্তু কাজ যে আমি কাজ করতেছি কি করতেছি না এটার জন্য কিছু শর্ত দিয়ে দিয়েছে। মানে এই ফিজিক্সের এই সেই সকল শর্ত যদি মেনে যদি কোনো কাজ সম্পন্ন হয় তবেই তাকে আমরা প্রকৃত অর্থে কাজ বলবো। ঠিক আছে? তো ফিজিক্সের ভাষায় কাজ হইতে হলে কিছু শর্ত মানতে হবে। তো ওই শর্ত ছাড়া আসলে কাজ হবে না। মানে কাজ হইতে গেলে কিছু শর্ত লাগবে। ওই শর্তে যদি কোনোটার যদি পরিপন্থী হয় বা কোনো কিছু একটা বাদ পড়ে যায় তাহলে ওই কাজটা হচ্ছে না। তো প্রাথমিকভাবে আমরা কাজের যে সাধারণভাবে আমরা যেটা বলি, পদার্থবিজ্ঞানে যেটা সাধারণভাবে বলে যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর কিছু স্মরণ ঘটে তবেই কেবল কাজ হয়। ঠিক আছে? এখন তোমরা দেখো, আমি বল প্রয়োগ আর স্মরণ এই দুইটা ওয়ার্ডকে হাইলাইট করতে চাচ্ছি। আসলে এই দুইটাই হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হওয়ার প্রধান শর্তসমূহ। মানে কোনো বস্তুর উপরে যদি কাজ করতে যাই, মানে এটা যে এই কাজটা যে আমার হয়েছে, মানে কাজ যে সম্পন্ন হয়েছে, কাজের যেটা ভ্যালু আসবে, ভ্যালু তখনই আসবে যখন আমরা বলও প্রয়োগ করবো, আর বল প্রয়োগের ফলে যেই বিন্দুর উপর বল প্রয়োগ করতেছি সেটার যদি স্মরণ ঘটে। তো এখানে প্রয়োগ বিন্দু বলতে কী বোঝাচ্ছে যে আমরা যেই বিন্দুতে বল প্রয়োগ করতেছি সেই বিন্দুটাকে আমরা প্রয়োগ বিন্দু বলতেছি। আর এই প্রয়োগ বিন্দুর যখন স্মরণ ঘটবে তখন আমরা তাকে কাজ বলতেছি। অর্থাৎ আমরা বলতে পারি পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হইতে গেলে আমাদের যে দুইটা শর্ত প্রধান, সেই দুইটা শর্ত হচ্ছে বল প্রয়োগ, ফোর্স, মানে এটাকে সংক্ষেপে এফ দিয়ে প্রকাশ করা হয়, প্রয়োগ বিন্দু স্মরণ, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। মানে বল প্রয়োগ হওয়া লাগবে, স্মরণও করা লাগবে তার সাথে সাথে। এখন দেখো এটা আসলে কি বোঝাইছে। একটা বস্তু, এই বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করতেছি। এখন এই বস্তুকে আমরা একটা প্রয়োগ বিন্দু ধরতেছি, যেহেতু এটার উপরে বল প্রয়োগ করতেছি, এটা একটা বিন্দু আকারে ধরলে এটা হচ্ছে প্রয়োগ বিন্দু। এই বস্তুর উপর এফ বল প্রয়োগ করার কারণে এই বস্তুটা দেখো একটা স্মরণ ঘটছে। মানে এই বস্তুটা আগে এখানে ছিল, এই বিন্দুতে ছিল, এখন এইখানে চলে গেছে। তো ধরো আমরা এটাকে যদি বলি এ বিন্দু, এখন এটা চলে গেছে হচ্ছে বি বিন্দুতে। ঠিক আছে? তো এ থেকে বি বিন্দুতে গেছে, অর্থাৎ একটা পরিবর্তন হয়েছে স্থানে। তো এখান থেকে আমরা বলতে পারি এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটা এ থেকে বি বিন্দুতে আসে, তাহলে বস্তুটার স্মরণ ঘটছে, যেটাকে আমরা ধরে নিয়েছি সেই পরিমাণটা হচ্ছে এক্স। মানে আমরা এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটার উপর এক্স পরিমাণ স্মরণ ঘটছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু এটা শর্ত মেনে নিচ্ছে, এফও বলও প্রয়োগ করছি আবার স্মরণও ঘটছে, তাহলে আমরা বলতেই পারি যে এখানে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় যে না আমি কাজ করছি, মানে এখানে কাজটা হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে কাজ সম্পন্ন হয়েছে, কাজ সম্পন্ন হয়েছে। সো তার মানে আমরা বলতে পারি এটা কাজ হয়েছে। এখন আসো আমরা দ্বিতীয় আর একটা ক্ষেত্র দেখি। কাজ এই দুইটা শর্ত মানে কি মানে না এই ক্ষেত্রে। দেখো এটা একটা দেওয়াল, আমি সারাদিন ধরে ধাক্কাইতেই আছি, বল ধাক্কাইতে আসি, মানে ধাক্কা একটা বল না। তো আমরা এফ বল প্রয়োগ করতেছি, কিন্তু দেখো দেওয়ালটার কোনো স্মরণ ঘটছে না। দেওয়ালটা আমি সারাদিনই ধাক্কাচ্ছি, কিন্তু দেওয়ালটা তার জায়গায় আছে। তাহলে এখানে আমরা বলতে পারি স্মরণ যে আমরা এক্স ধরে নিয়েছিলাম সেই এক্সের কোনো ভ্যালু নাই, মানে জিরো, মানে স্মরণই ঘটে নাই, এক্সের মান জিরো। তার মানে আমরা বলতে পারি কি কাজের একটা শর্ত যেটা হচ্ছে প্রয়োগ বিন্দু স্মরণ, এটা হচ্ছে প্রয়োগ বিন্দু, এটা
স্মরণ কোনো ঘটে নেই, কিন্তু আবার বল প্রয়োগ করতেছি। কিন্তু আমরা যখন কাজ বলবো তখন আমাদেরকে একই সাথে বলও প্রয়োগ হতে হবে, আবার তার সাথে সাথে বলের প্রয়োগের কারণে প্রয়োগ বিন্দুর একটা স্মরণ ঘটা লাগবে। কিন্তু এখানে শুধু বল প্রয়োগ হয়েছে, কোনো স্মরণ ঘটে নেই। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে দেওয়ালে এফ বল প্রয়োগ করা হলেও স্মরণ হচ্ছে না। দেখো এখানে তো স্মরণ হচ্ছে না, তাহলে আমরা এখানে বলতে পারি এখানে কাজ শূন্য, মানে কাজ হচ্ছে না। এখানে যেমন কাজ হচ্ছিল, যেখানে স্মরণ করছে বল প্রয়োগ করতেছি, যে আমার দুইটা শর্তই মেনে নিচ্ছে, কিন্তু এখানে শর্ত একটা মানে নেই, তাহলে আমরা বলতে পারি এখানে কাজই হয়নি না। তো আমরা তাহলে বুঝতে পারছি নিশ্চয়ই কখন কাজ হবে আর কখন কাজ হবে না। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমরা আমাদের নেক্সট টপিকে যাই। হ্যাঁ, তাহলে আমরা কাজটাকে নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করে আসুন। তো আমি ওটা ধরছি আগের পেজে, যেটা আমি দেখাইছিলাম, সেটা হচ্ছে কাজের একটা প্রাথমিক ধারণা পদার্থবিজ্ঞানের বোঝা যায় কখন কাজ হবে আর কখন কাজ হবে না। এখন আমরা যখন কাজের ভ্যালু বের করবো তখন আমাদেরকে আরেকটু ডিটেলসে জানা লাগবে। তো এটাকে আমি দ্বিতীয় ধারণা দিছি। তো দ্বিতীয় ধারণার ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বলের দিকে প্রয়োগ বিন্দু স্মরণ এক্স হলে কাজ বল ইন্টু স্মরণ। মানে কি এটা? মানে আমি যখন একটা বস্তুর উপরে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি, এখন বল প্রয়োগ করার কারণে বস্তুটার প্রয়োগ বিন্দুর একটা স্মরণ হচ্ছে। স্মরণটা হইলে আমরা আগের পৃষ্ঠে দেখছি যে বল প্রয়োগ করলাম আবার স্মরণ হলো, সেক্ষেত্রে কাজ হচ্ছে। কিন্তু আমি আবার এখানে দেখো একটা জিনিস হাইলাইট করছি, বলের দিকে। তো এখানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে বলের দিক। বল তো একটা ভেক্টর রাশি, এটার একটা দিক আছে না? তো এই বলের দিকটা আমাদেরকে দেখা লাগবে। দেখো এখানে আমরা একটা বস্তু নিছি, এই বস্তুটার উপরে এফ বল প্রয়োগ করতেছি। কোন দিকে প্রয়োগ করতেছি? এই দেখো আমরা এই দিকে আরও চিহ্ন দিয়ে দিচ্ছি, এই দিকে বল প্রয়োগ করতেছি, এই দিকে বলের দিক। দেখো এই প্রয়োগ করার কারণে এইখানে বস্তুটা ছিল, এটাকে ধরি এ বিন্দু, বল প্রয়োগ বিন্দুটা এইখানে আসছে, বি বিন্দুতে আসছে ধরলাম। তো স্মরণ করতে হয়েছে এক্স পরিমাণ, কিন্তু দেখো আমার স্মরণটা কোন দিকে হয়েছে? দেখো এই দিকে হয়েছে না? আবার বলের দিক কোনটা? এই দিকে। তাহলে আমরা কি বলতেছি? দেখো বলের দিক বলতে বোঝাচ্ছি বল যেদিকে ক্রিয়া করতেছে এটা বলের দিক, আর স্মরণও করতে হবে বলের দিকে। এই কারণে আমরা বলছি যে কোনো বস্তুর উপরে এফ বল প্রয়োগ করায় বলের দিক মানে যেদিকে বল প্রয়োগ করতেছি বলের দিকে প্রয়োগ বিন্দু স্মরণ এক্স, মানে আমার যে স্মরণটা সেটা আমাদের বলের দিকে হওয়া লাগবে। মানে এই কাজের সূত্র আনার জন্য আমাদেরকে স্মরণটা বলের দিকে ঘটা লাগবে। তখন আমরা বলতে পারি বল আর স্মরণের গুণফলটা হচ্ছে কাজ। মানে যখন আমরা বলতেছি যে বলের দিকে স্মরণটা ঘটছে, তখন আমরা বলতে পারছি যে সেখানে আমরা বল আর স্মরণের গুণফলটাকে আমরা কাজ বলতে পারছি। তো এখানে আমরা আজকে যদি আমি ওয়ার্ক মানে ডব্লিউ ধরি, এফ যদি বল হয়, এক্স যদি স্মরণ হয়, তাহলে আমরা গুণফলকেই বলতে পারি কাজ বলতে পারি কি ডব্লিউ ইকুয়ালস টু এফ এক্স। তার মানে কি এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে বলের দিক বলের দিক সেটা থাকা লাগবে, আর এই বলের দিক বরাবর স্মরণটা ঘটা লাগবে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে কাজে ভ্যালু বের করার জন্য আমাদেরকে বলের দিকে স্মরণ করা লাগবে, তখনই আমরা বল আর স্মরণের গুণফলকে কাজ বলতে পারি। এটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র। কিন্তু এটার চেয়েও আরও কিছু আমাদের গভীরভাবে চিন্তা ভাবনা করে আরও একটা ভালো একটা তোমার ডিটেলস আর একটা সূত্র আছে, সেটা সম্পর্কে জানা লাগবে। তো সেটা সম্পর্কে জানার জন্য আমরা কাজ কখন হবে কখন হবে না সেটা জেনেছি, আবার কখন আমরা কাজের সূত্র আনতে পারবো বল আর স্মরণের গুণফল সেটা বলেছি যে বলের দিকে হওয়া লাগবে। এই দুটো জানার কারণে আমরা এই পরের যে সূত্রটা পড়বো সেটা একটু সহজ হয়ে যাবে। দেখো এই যে কাজের যে মেইন কনসেপ্টটা সেটা হচ্ছে তোমার দেখো আমি পড়ি, তোমরা দেখো এটা লাইনটা। কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির স্মরণ ঘটে তাহলে বল এবং বলের দিকে প্রয়োগ বিন্দুর স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। এটা হচ্ছে কাজের সংজ্ঞা প্লাস এটা হচ্ছে কাজের বেসিক। এখানে আমরা বলছি কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির স্মরণ ঘটে তাহলে বল আর বলের দিক তো আমরা আগে আলোচনায় দেখে আসছি যে বলের দিক কীভাবে, যেদিকে বল প্রয়োগ করা হয় সেটা প্রয়োগ বিন্দু, মানে যে বিন্দুর উপরে বল প্রয়োগ করতেছি সেটা হচ্ছে প্রয়োগ বিন্দু, আর সেই প্রয়োগ বিন্দু স্মরণের উপাংশের গুণফলের কাজ বলি। এখন বলতে পারো ভাইয়া এর আগে তো আমরা বলছি প্রয়োগ বিন্দু স্মরণ হইলেই আমরা বলের সাথে গুণ করে কাজ করে দিছি, কিন্তু এখানে স্মরণের উপাংশ বলতে আমরা কী বোঝাচ্ছি, স্মরণের উপাংশ কেন লাগবে সেটা বলতে পারো। তো আমি এটা এখন সেটা তোমাদের ব্যাখ্যা করতেছি। এখন তোমরা নিশ্চয়ই ক্যারাম খেলেছো না?
ক্যারাম খেলার সময় যখন তোমরা একটা গুটি, এটা ধরো ক্যারামের একটা গুটি, সেই গুটির উপরে যখন বল প্রয়োগ করো, মনে করো বল প্রয়োগ করছো, বল প্রয়োগের কারণে তোমার কিন্তু একেবারে যে বলের দিক, আমি এইদিকে বলটা প্রয়োগ করতেছি, ঠিক আছে, এইভাবে বল প্রয়োগ করতেছি, কিন্তু বলের দিক এইদিকে, কিন্তু আমার গুটিটা কিন্তু বলের দিক বরাবর নাও যেতে পারে, যায়ও না বেশিরভাগ সময়, যায় ও অন্য দিকে, যে কোনো একটা দিকে, মনে করি এইভাবেও কিন্তু যায়। তো এটাকে আমরা বলতে পারি না ভাইয়া যে এটা হচ্ছে বলের দিক। বলের দিক মানে আমি বলতে পারছি বল এই লাইন বরাবর ক্রিয়া করতেছি, যে এই লাইনটা না, এই লাইন বরাবর, এই লাইনের সাথে এই যে গুটির যে সরণটা ঘটছে সেটা আমরা ধরতে পারি যে থিটা কোণে হচ্ছে। থিটা একটা ধরে নিচ্ছি, এটা কোণে ঘটছে না, এটা কোন অ্যাঙ্গেল তৈরি করছে না, হ্যাঁ অ্যাঙ্গেল তৈরি করছে। তো আমরা সরণটা ঘটছে, ঘটার কারণে এই বিন্দুতে আসছি, সি বিন্দুতে আসছে, এ থেকে সি বিন্দুতে আমরা ধরছি যে এখানে এক্স পরিমাণ সরণ করছে। এখন দেখো ভাই, আমরা কিন্তু আগের যে ব্যাখ্যা সেখানে বলছে যে বলের দিকে সরণ করা লাগবে, কিন্তু ভাই এখানে কি বলের দিকে সরণ আমরা ঘটছে নাকি একটা কোণে অ্যাঙ্গেলে ঘটছে না? তার মানে কি আমাদেরকে এমন একটা কাজ করা লাগবে যে কাজটা করলে যে এই সরণটা বলের দিক বরাবর চলে আসবে। এটা আমরা কেমনে করতে পারি আসলে দেখি। এখন আমরা বল প্রয়োগ করার কারণে বস্তুটা এখানে চলে গেছে সি বিন্দুতে, তার মানে দেখো এই বস্তুটা আগে এই লাইনে এইখানে ছিল, এইখান থেকে এইখানে গেছে, তার মানে কি একই সাথে বস্তুটা সামনে গেছে না, এইভাবে এই দিকে গেছে না, এই বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে সামনে গেল কেমন? এটা তো সামনেই না, এটা হচ্ছে সামনে না, এটা হ্যাঁ এটা সামনে। আবার দেখো একই সাথে এটা থেকে উপরেও গেছে, মানে একটা লম্ব বরাবরও একটা দূরত্ব অতিক্রম করছে না, মানে একই সাথে সামনেও গেছে, একই সাথে উপরেও গেছে। তাহলে আমরা কি বলতে পারি বলো, যে এই এই বস্তুটা একই সাথে এই দিকেও গেছে আবার এই দিকেও গেছে, তার মানে আমাদেরকে বস্তুটার দুইটা অংশ আছে, যে একটা অংশ উপরের দিকে গেছে আর একটা অংশ সামনের দিকে গেছে। তার মানে আমাদেরকে এই যে এই সরণের যে অংশটা এই সামনের দিকে গেছে, মানে হচ্ছে এই বরাবর গেছে না, সেটাকে আমরা বলের দিক বলতে পারি না। তাহলে আমাদের এই দিকটাকে আনা লাগবে। মানে কেমনে আনতে পারি? তো বলের দিক কোনটা? এখানে এ ডি বরাবর বলের দিক, বল প্রয়োগ করতেছি এইদিকে, তার মানে আমাদেরকে এই 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 বরাবর সরণের একটা মান লাগবে, আর এই এফটা আছে, তখন আমরা এই দুইটার গুণফলের কাজ বলতে পারি, যেটা আমরা আগে দেখে আসছি। তো এই বরাবর আমি কেমনে সরণটাকে আনবো আসো দেখি। তো এই বরাবর দেখো এটা কি আসলে, এটাকে যদি আমরা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এখান থেকে একটা লম্ব আঁকার পরে এটাকে যদি সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সূক্ষ্মকোণ না, সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? এটা লম্ব। এটা কি? অতিভুজ। এটা এডি কি? ভূমি। তাহলে আমাদেরকে এক্স, আর এক্স মানে এটা যে সরণটা করছে, আর এই বলের দিকে যে সরণ সেটা হচ্ছে এডি, মানে অতিভুজ আর ভূমির মধ্যে একটা সম্পর্ক আনলে আমরা এক্সের একটা ভ্যালু এই বরাবর পাবো। এটা কেমনে পেতে পারি? এটা যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক কী জানি? কজ। তো আমরা বলতে পারি কস থিটা, এই ত্রিভুজে কস থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। ভূমি কি? এডি, অতিভুজ কি? এক্স না, এডি বাই এক্স। এখন আমরা কিসের মান বের করতে যাচ্ছি বলো তো? আমরা বলের দিকে যে সরণের মানটা আছে সেটাকে বের করতে যাচ্ছি না। তো বলের দিকে সরণের মান কি? এডি। তো এডিকে আমরা কেমনে বের করবো বলো? তো আমাদের এডির মান বের করবো, এডিকে বের করতে গেলে এখানে তোমার আর গুণ করে দিলাম, আর গুণ করে কী পেলাম? এডি ইজ ইকুয়ালস টু এক্স কস থিটা। তার মানে কি আমরা বলের দিকে একটা সরণের মান পেয়ে গেলাম, যেটা হচ্ছে এডি, আর এটার মান এক্স কস থিটা। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন দেখো ভাই, এখানে আমরা 1 নং সমীকরণ দিয়েছিলাম ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এক্স। এখানে এফটা বল ছিল, এক্সটা ছিল সরণ। এখন আমরা 1 থেকে আনলাম ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এক্স। এখানে এক্সটা কী ছিল ভাইয়ারা? মনে আছে? সরণ ছিল। তো আমাদের এখানে সরণ লাগবে, তো সরণটা কিসের দিকে লাগবে? বলের দিকে। তো আমরা এই কেজেও আমাদের একটা বলের দিকে সরণ লাগবে, যেটা আমরা বের করছি এক্স কস থিটা। তার মানে কি এখানে বল হচ্ছে এফ, এখানে সরণটা হচ্ছে, এই সরণটা কিন্তু এই পুরোটার মান মানে এক্স কস থিটা। তার মানে আমরা যদি এক্সের জায়গায়, সরণের জায়গায় আমি এক্স কস থিটা বসে দিই, তাহলে কিন্তু হয়ে যায়। কারণ কি দেখো, এটা এক্সও একটা সরণ, সেটা ছিল হচ্ছে আগের কেজে। আবার এই ক্ষেত্রে সরণ কোনটা? এক্স কস থিটা না। তো এখানে আমি এক্সের জায়গায় এক্স কস থিটা বসাই দিছি, তাহলে হইলো কি ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এক্স কস থিটা। এটা হচ্ছে আমার মেইন সূত্র, যেটা দিয়ে আমরা সকল ম্যাথ করতে পারবো। এখন ভাই বলতে পারো যে আমি কোনটা মনে রাখবো? আসলে দুইটাই মনে রাখতে হবে। যখন দেখবা যে অ্যাঙ্গেলে গেছে তখন তুমি এই সূত্র প্রয়োগ করলে, আবার যখন দেখবা যে সরল রেখা বরাবর বল যেদিকে প্রয়োগ হচ্ছে সেই দিকেই স্মরণ করছে, তখন এই সূত্র ব্যবহার করতে পারো। কিন্তু ভাইয়ারা আসলে কিন্তু এই সূত্র থেকেই এই সূত্রটা আসছে। আমি আসলে সহজ করার জন্য এখান থেকে এখানে গেছি, ঠিক আছে? এই সূত্র থেকে এই সূত্র কেমনে আসছে এবার আমি তোমাদেরকে বলি। দেখো ভাইয়ারা, এটা যে থিটা অ্যাঙ্গেলে আসে, কারণ থিটা আমি যদি এমনি এইভাবে এই যে
বস্তুটাকে যদি এইখানে যেত তাহলে কি, বস্তুটা যদি এইখানে না যে এখানে যেত তাহলে কী হইতো ভাইয়ারা, থিটার মান কমে যেত না একটু? হ্যাঁ, তা আরও নিচে আসলে আরও কমে যেত। এক সময় এমন একটা অবস্থা হতো যে সময় বস্তুটা এই লাইন বরাবর এখানে চলে আসছে, এমন হইতে পারে না? এই বরাবর আসলে তখন তুমি দেখো এই বরাবর কোণ কত, দেখো তো এই বরাবর কোণ কত, 0 ডিগ্রি না? এই যে বলও এইদিকে প্রয়োগ করতেছি, দেখো এই যে তোমার সাধারণভাবে চিন্তা করো যে এখানে কোণের মান বেশি ছিল, তো কোণের মান এখানে যত নামাচ্ছে তত কমতে, যখন লাইন বরাবর আসবে তখন কোণের মান 0 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? কোণের মান 0 ডিগ্রি হওয়ার কারণে তখন cos থিটার মান কত হবে, cos 0 মান কত হবে, cos 0 ডিগ্রির মান হবে হচ্ছে তোমার 1, তাহলে 1 হলে কত হয়, fx cos থিটার মান 1, তাহলে তখন কিন্তু w=fx হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি যখন তোমার বল আর সরণের কোণ মধ্যবর্তী কোণ থিটা = 0 ডিগ্রি হবে, তখন আমরা বলতে পারি w=fx। আর যখন অন্য, আর এই সূত্র থেকেই তোমরা কিন্তু যে কোনো অ্যাঙ্গেলের সরণ ঘটলে তোমরা বের করতে পারো, কাজ বের করতে পারো। আশা করি বুঝতে পারছো। আমরা পরেরটায় চলে যাই। আচ্ছা, কাজ কাজ এটা লাইনটা মনে রাখবা, কাজের কোনো দিক নেই, সুতরাং কাজ একটি স্কেলার রাশি। এটার একটা ব্যাখ্যা তোমাদের এসএসসি লেভেলের নাই, এটা আরও বড় ব্যাখ্যা পাওয়ার ভালো ব্যাখ্যা, সেটা হচ্ছে আরেকটু বড়, মানে ইন্টারে উঠে পরের ইন্টারে উঠে তোমরা আরও ভালো ব্যাখ্যা পাবা। এখন বুঝালে তো বুঝবা না। এখন এটার দেখো এখানে হচ্ছে যে আমরা বল প্রয়োগ করতেছি এফ, সরণ করতেছে এক্স, এফ একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, তাহলে দুইটা ভেক্টরের গুণফল একটা স্কেলার রাশি, এটা মনে রাখবা। তো এখানে হচ্ছে তোমার দুইটা ভেক্টর গুণ হয়েছে কাজের ক্ষেত্রে, w=f x, তখন আমরা এটাকে স্কেলার রাশি বলতেছি, এটা মনে রাখবো। কাজের কোনো দিক নেই, এটা অদিক রাশি, সুতরাং কাজ একটি স্কেলার রাশি। আমরা তো জানি যে যার দিক নেই শুধু মান আছে স্কেলার রাশি, তো কাজের তো শুধু মান আছে, দিক নেই, সুতরাং এটা একটা স্কেলার রাশি। এবার আসো কাজের মাত্রা। এটা পড়ার আগে আমরা তোমাকে সহজ করার জন্য, কাজের মাত্রা তো অনেকে তোমরা দেখো দিয়ে মুখস্থ করো, তো মুখস্থ করা হচ্ছে একটু বুঝে পড়ি। তো দেখো ভাইয়া, এখানে আমরা এটা হচ্ছে বেসিক, এখানে হচ্ছে ভরকে আমরা এম মাত্রা দিয়ে প্রকাশ করব, সরণকে এল এবং সময়কে টি দিয়ে, ঠিক আছে? আর এখানে দেখো আমরা কি করছি মাত্রা বের করার জন্য, কাজ মানে ডব্লিউ কী করছিলাম, বল আর সরণের গুণফল না? এখান থেকে আমরা ভেঙে এই পর্যন্ত আসবো। তো বলকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, এখানে দেখো আমি এখানে সুন্দর মতো ব্যাখ্যা দিয়েছি। আমরা কি জানি, F=ma, বল ভর ইন্টু ত্বরণ, না? এখান থেকে আমরা আনছি বল ভর ইন্টু ত্বরণ, আর এখানে সরণ ছিল, সরণ চলে আসলো। এবার আমরা ভর নামাইছি, সরণ ঠিক লিখছি, ত্বরণকে চেঞ্জ করছি, ত্বরণ সমান সরণ ইন্টু সময় স্কোয়ার লিখছি। এটা কেমনে লিখছি দেখো, জানা আমরা কি জানি গতি চ্যাপ্টার থেকে, s=ut + ½ of at²। এখানে যদি আদিবেগ তোমার 0 মিটার/সেকেন্ড হয়, মানে তোমার স্থির বস্তুর উপর যখন তুমি বল প্রয়োগ করতেছো তখন তো বস্তুটা স্থির আছে না, সেই ক্ষেত্রে কী হবে, ইউ এর মান 0, সুতরাং ইউটির মানও 0, তখন কী থাকবে শুধু ½ at²। ভাই এখানে হাফটা কি, হাফটা তো ভেরিয়েবল না, হাফটা তো কনস্ট্যান্ট, মানে ধ্রুবক। তাইলে তখন কি থাকবে, s=at², না? তো এখান থেকে আমি এর মানটা বের করছি, s/t²। এস কি, সরণ, t² কি, টি মানে সময়ের স্কোয়ার, ত্বরণ সরণ/সময়ের স্কোয়ার, এইভাবে আমরা পাইছি, ঠিক আছে? অথবা তুমি বলতে পারো যে কোনো বস্তু সমবেগে চলতেছে, তখনও তো আমি যদি বল প্রয়োগ করি তখনও তো কাজ হতে পারে। হ্যাঁ, তখন তুমি ত্বরণ কী করবে, তুমি এইভাবে করতে পারো। আমরা জানি s=vt, বেগ ইন্টু সময়। তো এই ক্ষেত্রে তোমরা তো s=vt, এটা হচ্ছে সমবেগ ছিল, তো আমরা কি জানি, এটা রাখলাম, এটা সমবেগের সূত্র, a=v-u/t। এখন তোমার সমবেগের ক্ষেত্রে কি হয়, সমবেগের ক্ষেত্রে হয় হচ্ছে ত্বরণ থাকে না, মানে v/t। তো v এর মান আমি এখান থেকে বের করলাম, v=s/t, এখানে আমি লিখলাম v এর মান s/t এখানে t থাকলো, মানে s/t²। তখনও কি হয়, এটাই আসে কিন্তু সরণ/সময়ের স্কোয়ার। তো মেইন কিন্তু এইটাই যে আমি এভাবে বের করছি, দেখো এটা তোমরা বুঝতে পারার কথা, সরণ/সময়ের স্কোয়ার। তো এখান থেকে আমি এই কারণে আনছি বল ভর ইন্টু ত্বরণ, এটা আনছি এই যে এখান থেকে। আবার ত্বরণ সরণ/সময় স্কোয়ার, এটাই যে এইভাবে এখান থেকে আনছি।
ঠিক আছে। তারপরে এটা নামাইছি দেখো, তারপর এটা শুধু ক্যালকুলেশন করছি, ভর ইন্টু সরণ দুইটা আছে দেখো, গুণ হয়েছে সরণ স্কোয়ার নিচে সময় স্কোয়ার। এখন দেখো ভাইয়া এখানে আমরা কিন্তু আগে থেকেই বলছি ভর এম, সরণ এল, সময় টি। এখন যদি আমরা শুধু এগুলোর মান বসাই দিই, দেখো ভর ইজিকলস টু হচ্ছে এম, সরণ এল, সময় টি, সরণের স্কোয়ার, এল এর স্কোয়ার, সময়ের স্কোয়ার, টি এর স্কোয়ার। তাহলে কী দাঁড়ালো, একবারে শর্টকাট লিখি, এম এল স্কোয়ার টি, যখন আমি ভগ্নাংশ থেকে উপরে আনবো তখন ইনভার্স হয়ে যাবে না, টি ইনভার্স। তো এটাই হচ্ছে কাজের মতো, এটা মুখস্থ করা লাগে না, তোমরা চাইলে মুখস্থ না করে চিন্তা করে ভাবে বের করতে পারো। আশা করি বুঝতে পারছি। এর পরের যে টপিকটা আছে ভাইয়া, সেটা হচ্ছে কাজের একক। কাজের এককটা কি? কাজ আমরা জানি বল ইন্টু সরণ, তো বলের একক নিউটন, সরণের একক মিটার, এটাকে আমরা বলতে পারি নিউটন মিটার। আমরা কাজকে জুল এককেও বলতে পারি, নিউটন মিটার অথবা জুল, নিউটন মিটারও বলতে পারি অথবা আমরা জুলও বলতে পারি। কাজের একক একটাই দিলেই হলো, কিন্তু জুলটা বেশি ব্যবহৃত হয়। এরপরে দেখো আমরা ভাইয়া, তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে 1 জুল কাজ বলতে কি বুঝো, মানে এটা তোমাদের অনুধাবন কোশ্চেনে বেশি থাকে 2 মার্কের। এটা আমরা কীভাবে লিখতে পারি দেখো, এটা তোমাদেরকে বুঝিয়ে দিই, তারপর তোমরা নিজেরাই লিখতে পারো বুঝে। আমরা কি জানি, ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এক্স, বল ইন্টু সরণ না, যখন তোমার সরল রেখা বলের দিক বরাবরই শুধু যদি থাকে তোমার সরণটা ঘটে, মানে এটা হচ্ছে তোমার সাধারণ যেটা সূত্রটা। তো ডব্লিউর মান আমরা কি দিছি, আমি দেখো 1 জুল কাজ বলতে কী বলছো, মানে কাজের পরিমাণ 1 জুল, তাহলে ডব্লিউর জায়গায় 1 জুল বসাইলাম। এখন আমরা যখন এই ধরনের কোশ্চেনে অ্যান্সার করবো, তখন আমাদেরকে এফ আর এক্সের গুণফলটা যত দিয়ে দিবে কোশ্চেনে তত বানানো লাগবে। মানে 1কে আমরা 1 বানাইতে পারি কেমনে, এখন আমরা 1 নিউটন ইন্টু, মানে 1 ইন্টু 1, তাহলে 1 জুল হয়ে যায় না, তাহলে আমরা 1 নিউটন ইন্টু 1 মিটার, তখন আমরা বলতে পারি দেখো 1 নিউটন গুণন 1 মিটার সমান 1 জুল। 1 নিউটন মিটার না, 1 জুলই হবে। তখন আমরা বাংলায় এটাকে এটা থেকেই তোমার বাংলাটা লিখতে হয়, যে লিখবো যে কোনো বস্তুর উপরে 1 নিউটন বল, এই যে 1 নিউটন বল প্রয়োগ করায় বলের দিকে প্রয়োগ বিন্দু সরণ 1 মিটার হলে সম্পূর্ণ কাজ 1 জুল। মানে হচ্ছে ভাই এখানে আমরা সংজ্ঞাটাই লিখছি, সংজ্ঞাটার জায়গায় আমরা এখানে ছিল এফের জায়গায় মানটা বসে দিয়েছি 1 নিউটন, এখানে ছিল সরণের আমরা 1 মিটার হয়েছে, তো 1 মিটার এক্সের জায়গায় 1 মিটার হলে সম্পূর্ণ কাজ, এখানে আমরা 1 জুল মানে মানটা লিখছি। তো এটাই তোমরা লিখে দিবা এইভাবে, যে 1 নিউটন আর 1 মিটার হলে তোমাদের কাজ 1 জুল। তো তোমাদেরকে যখন এই ধরনের কোশ্চেন আসবে, তখন তোমাদের কাজ এফ আর এক্সের গুণফলটাকে কাজের সমান বানাইতে হবে এইভাবে ইকুয়েশন থেকে। তো দেখো আরেকটা পরের কোশ্চেনটা দেখলে তোমরা আরও আইডিয়াটা ভালো হবে, যে এখন 1 জুল নয়, মনে করো 25 জুল আছে, তখন আমরা কী করব, আমাদের কাজের পরিমাণ 25 না, তো আমাদেরকে বানাইতে হবে এফ আর এক্সের গুণফল 25। আমরা দুইভাবে বানাইতে পারি, একটা হচ্ছে বলের পরিমাণ এফের মান 25 আর সরণের মান 1 দিয়ে, অথবা আমরা বানাইতে পারি হচ্ছে সরণের মান 25 বলের মান 1। তো আমরা দুইভাবে যে কোনো একটা লিখবা তোমরা পরীক্ষায়, তাইলেই তোমরা হয়ে যাবে ফুল মার্কসই পাবা। বলতে পারি 25 জুল ইজ ইকুয়ালস টু 25 নিউটন ইন্টু 1 মিটার, অথবা লিখতে পারি 25 মিটার ইন্টু 1 মিটার। তোমরা কেমনে লিখবা, আগের মতোই লিখবা, কোনো বস্তুর উপর 25 নিউটন বল প্রয়োগ করায় বলের দিকে সরণ 1 মিটার হলে সম্পূর্ণ কাজ 25 জুল। অথবা তোমরা যদি এই যে 25 মিটার দিয়ে করো আর 1 নিউটন দিয়ে করো, তাহলে হচ্ছে তোমরা বলবা যে একই কথা লিখবা, কোনো বস্তুর উপর, আমি ডট ডট দিয়ে গেছি, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করায় বলের দিকে সরণ 25 মিটার হলে কাজ হচ্ছে 25 জুল। ঠিক আছে ভাইয়া, তার মানে এখানে হচ্ছে তোমার কাজটাকে, তোমার এফ আর এক্সের গুণফলটাকে তোমার কাজের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আশা করি বুঝতে পারছি। এখন আমরা দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেমস দেখে আসো। তো আমাদের কোশ্চেনটা কি, 500 নিউটন বল প্রয়োগে কোনো বস্তুর বলের দিকে সরণ 50 মিটার হলে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। তো আমরা সমাধানে যাই। আমাদের বলের মান দেওয়া আছে এফ ইজ ইকুয়ালস টু 500 নিউটন, সরণ দেওয়া আছে এক্স ইজ ইকুয়ালস টু 50 মিটার। এখানে দেখো এখানে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করে নেই, বলের দিকে সরণটা করছে, তাহলে আমরা কাজের ওই সাধারণ সূত্র দিয়ে করতে পারি সলভ। আমরা কি জানি, ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এক্স, এফ এর মান বসাইলাম 500, এক্স এর মান বসাইলাম 50, তারপর ক্যালকুলেটর করলে অ্যান্সার এটা পাবা। আমরা দেখো পরের টাইপের অঙ্কে যাই। এই টাইপের অঙ্কে অ্যাঙ্গেল থাকে, দেখো 20 নিউটন বল কোনো একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল, কাজের পরিমাণ নির্ণয় করো। এখন দেখো ভাই এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, আমরা প্রথমে লিখে নিলাম কি কি দেওয়া আছে। বল দেওয়া আছে
20 নিউটন, স্মরণ দেওয়া আছে 5 মিটার, বল আর স্মরণের একটা কোণ দেওয়া আছে মধ্যবর্তী, এটার মান হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে। এখন আমাদের কাজের মান নির্ণয় করা লাগবে। আমরা কীভাবে বের করতে পারি? আমরা যে কাজে একটা সূত্র দেখছিলাম না এঙ্গেলের, এফ এক্স কস থিটা, স্মরণের উপাংশ যেটা, সেটা দিয়ে। তো আচ্ছা, আমরা মনে হয় একটা কথা বলি নেই মনে হয়, সেটা হচ্ছে আমরা এখানে বের করছিলাম হচ্ছে এডি ইকুয়ালস টু এক্স কস থিটা। এই এক্স কস থিটাই কিন্তু স্মরণের উপাংশ, তাই না? এই যে আমরা যে স্মরণটা ঘটছিল, এই বরাবরও ঘটছিল, উপরে দিয়েও গেছিলো, এই বরাবরও গেছিলো, ঠিক আছে? তো এই বরাবর একটা অংশ আছে, এই বরাবর অংশ আছে। তো এই বরাবর এডি বরাবর যে অংশটা, সেটা হচ্ছে স্মরণের উপাংশ। এটাও একটা উপাংশ, এটাও একটা উপাংশ। উপাংশ মানে কি বলতো? অংশ। এটার এই লাইনটার অংশ দুইটা, এই বরাবর এই বরাবর দুইটা অংশ আছে বিধে একটা অংশের কারণে উপরে গেছে, একটা অংশের কারণে সামনের দিকে গেছে, ঠিক আছে ভাইয়া? তো ওইখান থেকে লিখছিলাম এটা একটা, এই স্মরণের উপাংশটা হচ্ছে এক্স কস থিটা, এটাই হচ্ছে তোমার স্মরণের উপাংশ ছিল। উপাংশ রিলেটেড জিনিসগুলো তোমরা আসলে এইচএসসি লেভেলে আরও ক্লিয়ার হবে। আচ্ছা, তো ডব্লিউ ইকুয়ালস টু এফ এক্স কস থিটা, ওইখান থেকে দেখলাম এক্স কস থিটা কি স্মরণের উপাংশ, মাত্র বললাম, তখন স্কিপ হয়ে গেছিলো। যাই হোক, তো এফ এর বলের মান লিখছি, এক্সের মান লিখছি 5 মিটার, কস থিটার মান লিখছি কস 60 ডিগ্রি। সো তারপর ক্যালকুলেটরে মান বসাবা, মান বের হবে 50 জুল, এটাই অ্যান্সার। মানে অ্যাঙ্গেল দেওয়া থাকলে তোমাদেরকে এভাবেই করা লাগবে। আবার এটাও কিন্তু তোমরা বলতে পারো অ্যাঙ্গেল দিয়ে করতে পারো। এখানে অ্যাঙ্গেল কত বলো তো ভাইয়ারা? এখানে দেখো বলের দিকেই স্মরণটা করছে লাইন বরাবর, তো অ্যাঙ্গেল ধরতে পারি থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। তো কস 0 ডিগ্রির মান কত? 1। তো এখানে কস থিটা দিলে হয়তো 1, একই জিনিসই থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের টপিকে যাই ভাইয়া। এটা হচ্ছে বলের একটা প্রকারভেদ বলতে পারি। বলের 2-3টা প্রকার আছে, আসলে আমরা দেখি। একটা হচ্ছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, মানে আমরা যখন যেদিকে বল প্রয়োগ করব, আমার যখন স্মরণটাও সেম দিকে ঘটবে, তখন হচ্ছে আমরা সেটাকে বলবো পজিটিভ। দুইটারই দিক এক, মানে কি দুইটারই একই দিকে কাজ করতেছে, কোনোটার বিপরীত না, মানে চিহ্ন সেম মানে হচ্ছে দুইটা চিহ্ন সেম হলে কী হয়? আমি যদি প্লাসই ধরি একটার দিক, তাহলে কী হয়? প্লাসে প্লাসই হয় না? আবার দুইটাই যদি বলি না, একটা বলের দিকও মাইনাস, স্মরণও মাইনাস, মানে দিক যেহেতু এক, তাহলে চিহ্ন এক হওয়া লাগবে, তো মাইনাসে প্লাস। তো একইভাবে তোমার ওইভাবেই আসবে যে দুইটার দিক যদি সেম হয়, বলের দিক আর স্মরণের দিক, সেই ক্ষেত্রে তোমার হয়ে যাবে সেটা ধনাত্মক কাজ। দেখো আমরা পড়ি, যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায় বা বলের দিকে স্মরণের উপাংশ থাকে, তাহলে সেই কাজকে ধনাত্মক কাজ বলে বা বলের দিকে কাজ বলে। দেখো ভাইয়া, স্মরণের উপাংশ তো তোমরা বুঝোই, এক্স কস থিটা, মানে স্মরণটা যখন একটা অ্যাঙ্গেলে ঘটবে, তখন বস্তুটা একই সাথে সামনের দিকেও যায়, উপরের দিকেও যায়। তার মানে উপরের দিক বরাবর একটা অংশ কাজ করবে এটা, আবার এই বরাবর একটা কাজ করবে এটা। যেহেতু আমরা কাজ বলতেছি, কাজ বলতে বোঝাচ্ছে বলের দিক এক, বলের দিক বরাবরই স্মরণের দিক থাকবে। সেই ক্ষেত্রে আমরা এই স্মরণের এই যেই দিকটা সামনে, যে সেই দিকটাকে আমরা ধরছি, ওইটাই হচ্ছে স্মরণের উপাংশ। তো এটা হচ্ছে তোমার সংজ্ঞা থেকে আমরা বলতে পারি। দেখো, যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায় বা বলের দিকে স্মরণের উপাংশ থাকে, তাহলে সেই কাজকে ধনাত্মক কাজ বলে বা বলের দিকে কাজ বলে। মানে হচ্ছে বল প্রয়োগের কারণে বল যেদিকে প্রয়োগ করব, বলের প্রয়োগ বিন্দু মানে যেই বিন্দুর উপরে বল প্রয়োগ করছি, সেই বিন্দুটা যদি বলের দিক বরাবর সরে যায়, তাহলে সেটাকে আমরা বলতে পারি একই দিক হয়েছে, সেই কারণে আমরা বলতে পারি সেটা ধনাত্মক কাজ। তো আমরা বলছি কি, স্মরণের সরে যায় বা স্মরণের উপাংশ একই দিকে ঘটছে, মানে দেখো যেই আমরা যে ভূমি বরাবর আনছি না স্মরণের উপাংশটা, সেটাও কিন্তু একই দিকেই কাজ করতেছে, এই দিকেই কাজ করছে বলের দিকে। তাহলে ওইটাও দিক সেম হয়ে যায় না স্মরণের উপাংশের ক্ষেত্রেও? যেহেতু আমরা এই দিকে নিয়ে আসছি, স্মরণ এই বরাবর করছিলাম, স্মরণের একটা অংশ এই বরাবর নিয়ে আসছি, সেটাও একই দিক বরাবর হয়ে যায়, তো সেটাও ধনাত্মক। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো আরও ভালো মতো। এটা উদাহরণ কী হতে পারে? আমি উপরের স্থান, মানে বলতে বোঝাচ্ছি উঁচু স্থান হইতে কোনো একটা বস্তু ফেলে দিলাম, সেই ক্ষেত্রে ধনাত্মক কাজ হবে। কেমনে হবে? এটা একটা বস্তুটাকে আমি নিচে ফেলে দিচ্ছি, তাহলে স্মরণ নিচের দিকে ঘটবে, মানে স্মরণের দিক হবে নিচ বরাবর, এই বরাবর। আবার নিচ বরাবর কোন বলটা কাজ করে ভাইয়ারা? অভিকর্ষ ত্বরণ কাজ করে। তার মানে কি নিচ বরাবর আমরা অভিকর্ষ বল পাচ্ছি। তো অভিকর্ষ বলের কারণে তো বস্তুটা নিচের দিকে নামতেছে, তার মানে কি বলের দিকটা নিচের দিকে, স্মরণটা নিচের দিকে, একই দিকে হচ্ছে, তাহলে সেটা ধনাত্মক কাজ। আবার বলের বিরুদ্ধে কাজ, আমরা আর একটা প্রকার ভেদে আসি, এটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। এই ক্ষেত্রে কি হয়?
দুইটা চিহ্ন সেম হইলেই তো তোমার নেগেটিভ হয়ে যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বল আর সরণের দিক বিপরীত, বোঝাচ্ছে যে বলের যেই দিক হবে, বল যেদিকে প্রয়োগ করব, সরণ ঠিক তার বিপরীত দিকে বা উল্টা দিকে করবে। ঠিক আছে, মানে লিখছি যে দেখো, যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায় বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে, তবে সেই কাজকে ঋণাত্মক কাজ বলে বা বলের বিরুদ্ধে কাজ বলে। মানে দুইটার দিক ভিন্ন হবে, মানে বিপরীত হবে। বলের দিক যেদিকে, সরণের দিক তার বিপরীত হবে। যেমন এটা উদাহরণ একটা দিই, কোনো বস্তু নিচের থেকে উপরে তোলা, আমরা যখন একটা বস্তু, এই যে এটা কলম নিচে পড়ে আছে, এখান থেকে উপরে তুলতে, সেটা হচ্ছে ঋণাত্মক কাজের উদাহরণ। কেন ভাইয়া? দেখো, বস্তুটা নিচে ছিল, আমি উপরে নিচ্ছি, মানে সরণটা উপরের দিকে ঘুরছে, তো অভিকর্ষ বল কিন্তু তখনও নিচের দিকেই কাজ করছে না ভাইয়ারা? তার মানে কি, আমার দুইটার দিক উল্টা হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা বলবো ঋণাত্মক কাজ। এটাকে আমরা এইভাবেও বলতে পারি, আমরা জানি কি W ইজ ইকুয়ালস টু এফ এস, মানে এফ এক্স সরণ কস থিটা। এখানে দেখো, এই দিকে কাজ করতেছে সরণ, এই দিকে কাজ করতেছে বল, মধ্যবর্তী কোণ হয়ে যাবে তখন 180 ডিগ্রি। তো কজ 180 ডিগ্রির মান কত? -1। এই যে থিটা 180 ডিগ্রি, -1 কজ 180। তো এই তার কস থিটার মান কত হয়ে যাবে? কজ 180 মানে -1, তার মানে এফ এক্স ইন্টু -1 মানে মাইনাস এফ এক্স, মানে হয়ে যাবে ডব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস এফ এক্স। মানে আমার কাজ এমনি তো ইকুয়েশন দিয়ে আমরা বলতে পারতেছি সেটা ঋণাত্মক কাজ। তার মানে থিটা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি হলে কস থিটা ইজ ইকুয়ালস টু -1, মানে কাজ ঋণাত্মক, কাজের মান নেগেটিভ আসবে। তার মানে কি, বলের দিক যেই দিক, সেই দিকের বিপরীত দিকে সরণটা কাজ করতেছে। দুইটার দিক যদি যখন বিপরীত হবে, তখন সেটাকে ঋণাত্মক কাজ করতে পারে। আশা করি তোমরা ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ ব্যাপারটা বুঝতে পারছো। আসো ভাই পরের টপিকে যে আচ্ছা, শূন্য কাজ। একটা টপিক আছে শূন্য কাজ, মানে আমরা বলি না অনেক সময় যে আমরা কোনো কাজই করি নাই। সেকেন্ড, আমরা বলি না অনেক সময় কাজ হয় নাই। কাজ হয় নাই কখন? আমরা বললেই তো আর কাজ হবে না, শূন্য হয়ে যাবে, এমন তো না। পদার্থবিজ্ঞানে একটা এটার জন্য শর্ত দিয়ে দেয়, সেটা কি আমরা দেখি। আমরা যখন আমরা কাজ হইতে গেলে কি কি শর্ত কি থাকা লাগে বলো তোমরা? বল থাকা লাগে আর সরণটা থাকা লাগে না? বল আর সরণের যে কোনো একটার মান, আমরা কিন্তু প্রথম পেজেই বলছি যে কোনো একটার মান যদি না থাকে, অনুপস্থিত থাকে, তখন সেক্ষেত্রে কোনো কাজই হয় না। কাজ না হওয়া মানে কি, কাজের মান ভ্যালুটা 0 হয়ে যাওয়া না? তাহলে বলের মান যদি 0 হয়, অথবা সরণের মান যদি 0 হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি কাজের মান হচ্ছে 0, কাজও 0 হয়ে যাবে। মানে একটার মান 0 মানে কি, যে কোনো একটা নাই হয়ে গেল, 0 মানে তো নাই হয়ে যায়, তাহলে তো কাজের শর্ত পূরণ করলো না, সেই ক্ষেত্রে সেটা কাজ হয়নি, মানে শূন্য কাজ না। আবার আমরা এটাও বলতে পারি যে কস থিটার মান যদি 0 হয়ে যায়, কস থিটার মান 0 হয়ে, আচ্ছা দাঁড়াও, ভিডিওটা মনে হয় একটু ব্লার দেখাচ্ছে, আমি ঠিক করে নিই। এবার মনে ঠিক দেখাচ্ছে। আচ্ছা, আমরা বলতে পারি না কস থিটার মান 0 হয়ে গেল, তো কাজের পরিমাণ 0 হতে পারে। কেমনে হইতে পারে দেখো, ডব্লিউ ইজ ইকুয়ালস টু, আমরা জানি এফ এস কস থিটা। এখানে কিন্তু 3টা ভেরিয়েবল আছে, এফ এস কস থিটা। এটার মান 0 হইলে আমরা বলতে পারি কাজ। এটা যদি মান থাকে তাহলে আমরা বলতে পারি এস এর মান 0 হইলে কাজের পরিমাণ 0। এটারও, এই দুইটারই যদি মান থাকে তাহলে আমরা বলতে পারি কস থিটার মান যদি কোনোভাবে 0 হয়ে যায়, তাহলে সেটার কাজের ভ্যালু 0। সেই ক্ষেত্রে আমার 3টা শর্তই কাজ করতেছে, যে বলের মান যদি 0 হয় তাহলে কাজ 0, সরণের মান 0 হইলে কাজ 0, অথবা কস থিটার মান 0 হলে কাজ 0। 3টার যে কোনো একটা হইলেও কাজ 0, অথবা 3টাই 0 হলে কাজ 0, যে কোনো কিছু হইতে পারে। যেমন দেওয়াল ধাক্কানোর মতো ব্যাপারটা, যে দেওয়ালে বল প্রয়োগ করতেই সরণ ঘটছে না, সরণের মান এক্স, কাজের পরিমাণ 0, এটাই। এখন কস থিটার দিয়ে আমি যদি বলি কস থিটার মান 0, তাহলে থিটার মান কত হবে? কস 90 মানে আমরা জানি 0 ডিগ্রি, তাহলে সরি কস 90 ডিগ্রি মানে আমরা জানি হচ্ছে 0। তার মানে কি, থিটার মান হয়ে যাবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি, বল আর সরণ পরস্পর লম্ব। ঠিক আছে, কেমনে লম্ব? এই যে আমরা যে বরাবর বল প্রয়োগ করতেছি, বস্তুটা ধরো কোনো কারণে এটা এখানে বল প্রয়োগ করার কারণে বস্তুটা এই বরাবর কোনো কারণে চলে গেছে, তাহলে কি, বলের দিক এইটা আর সরণ করতে এই দিক, তাহলে বল আর সরণ পরস্পর লম্ব হয়ে গেছে। তখন দুইটারই কিন্তু মান আছে, এফেরও মান আছে, এক্সেরও মান আছে, কিন্তু দেখো এখানে 90 ডিগ্রি হয়ে গেছে, তো এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে না, তো এখানে কস 90 তখন হয়ে যাবে হচ্ছে 0।
যে কোনো একটার মান জিরো, আমি বলছি না কস থিটা এক্স অথবা এফ, এখানে কস থিটার মান জিরো, তখন পুরো কাজের মানই জিরো হয়ে যাবে, সেটা ইজ টু 0 ডিগ্রি। সো আজকে আমাদের টপিক এই পর্যন্তই ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। আমিও চেষ্টা করছি, যদি ভুল হয় বা কোনো জায়গায় যদি বুঝতে না পারো তাহলে জানাতে পারো, আমি চেষ্টা করবো আরও ভালো মতো বোঝানো। আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম সবাইকে, থ্যাংক ইউ।